ইতিমধ্যে দেখেন মব কালচারের ব্যাপারটা একদম নাই বললেই চলে। এই 1 মাসে সে মবের কোনো ঘটনা, বড় কোনো ঘটনাই ঘটেনি। দুর্নীতিতে অলরেডি আর আপনার দুর্নীতি কমিশন ডিজাইন করেছে, নতুন দুর্নীতি কমিশন আসবে। আমাদের বারবার আমাদের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে থ্রেট করা হয়েছে, বলা হচ্ছে যে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করবো না। সুতরাং এটা বিগিনিং, শুরু। এরপরে দেখবেন যে দুর্নীতি কত কমে আসছে। এগুলো তো আমাদের ধারণা, পারসেপশন আমাদের, তাই না? অতীতে দেখেছি যে দলীয় লোক আসলেই আওয়ামী লীগ আসছে, আমরা তো সেটা নাও করতে পারি। যেখানে দলীয় লোকগুলো আসবে, আমাদের 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 ট্র্যাক রেকর্ড তো অতটা খারাপ না। আমাদের বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ট্র্যাক রেকর্ড ভালোই আছে। আর যারা এসছেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা এসছেন, পরীক্ষিত লোক তারা, তা অত্যন্ত আপনার একাডেমিক্যালি তারা অত্যন্ত যোগ্য, প্রশাসনিক দিক দিয়ে যোগ্য, কোনো দিক থেকে আমি তো অসুবিধা দেখি না। না, দলের কার্যক্রম তো চলছে, ছোটোখাটো কার্যক্রম আমাদের চলছে, যেগুলো 1 মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার যারা দলের লোক তারা সরকারে চলে গেছেন অনেকেই, বেশিরভাগ, ফলে সেই জায়গাগুলো একটু সময় লাগবে। এটা বিচ্ছিন্ন ব্যাপার না, এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি, বাট ইট উইল বি, আমার মনে হয় শীঘ্রই হবে এটা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের মন্ত্রণালয় অলরেডি আমাদের তো মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেবো। এবছর তো বটেই, নিঃসন্দেহে বছরে। এটাতে এই মুহূর্তে না, আপনাকে সময় নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু এই বছরই হবে এবং যত দ্রুত সম্ভব করা হবে। না, নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো খুব ভালো অবস্থায় নেই। এই প্রতিষ্ঠানগুলোকে তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা, এটাই তো আমাদের কাজ। আমরা বারবার করে বলেছি যে আমরা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। সেই জন্যই আপনি দেখবেন যে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে বিভিন্ন জায়গায়। নট অনলি অফিসিয়ালস, তার স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আনা হচ্ছে, বিভিন্নভাবে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারা দেখবেন যে কতগুলো জায়গাতে আমরা এমন নিয়োগ দিয়েছি যে নিয়োগ প্রথম দিকে অবাক লাগবে যে এগুলো কেন দেওয়া হলো, কিন্তু তার দেখা যাবে যে এগুলোর পেছনে যে কারণটা আছে সেটা হচ্ছে যোগ্য মানুষ এবং অত্যন্ত সৎ মানুষ, তাদেরকে এগুলোতে নিয়ে আসা হয়েছে। যেমন আমার মিনিস্ট্রির সেক্রেটারি, উনি হচ্ছেন একজন অনেকদিন আগে রিটায়ার করা একজন ইঞ্জিনিয়ার মানুষ, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আপনার এলজিডির, তাকে দেওয়া হয়েছে আপনার এলজিডি মিনিস্ট্রির সেক্রেটারি হিসাবে। আমরা অত্যন্ত আশাবাদী যে তিনি তখনও অত্যন্ত এফিসিয়েন্টলি কাজ করেছেন, এখনও তিনি এফিসিয়েন্টলি এই কাজগুলো করতে পারবেন, ইনস্টিটিউশনগুলোকে দাঁড় করাতে পারবেন। ঠিক একইভাবে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের মানুষকেই আপনার সামনে আনা হবে যারা যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবে। এটা তো একদিনে হয় না। আপনার দুর্নীতি এমন একটা ব্যাধি, এটাকে আপনার একটা ক্যান্সারের মতো। এটা আপনার ইউ হ্যাভ টু ট্রিট ইট। কেমোথেরাপি চলতে থাকবে, কেমোথেরাপি চলতে থাকবে, রেডিওথেরাপি দিয়ে ওকে আবার কাইল করা হবে, তারপর একটা সার্জারি দিয়ে ফেলে দেওয়া হবে। তো দিস ইজ দ্য ওয়ে ইউ মুভ। আপনি এক রাত্রে আমি ঘোষণা করলাম যে আমি দুর্নীতি মুক্ত করে ফেললাম, তাহলে দুর্নীতি মুক্ত হবে না, কারণ ওই ক্যান্সারকে ওইভাবে দূর করতে হয়। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকে। আপনি এই জিনিসগুলোকে এইভাবে দেখলে ভুল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যাকে করা হয়েছে তার একাডেমিক ক্যারিয়ারটা দেখেছেন আপনি? অল অ্যালং ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস হয়নি তো আপনার আওয়ামী লীগ আমলের মতো। থার্ড ক্লাস পাওয়ার লোককে ভিসি দেওয়া হয়নি, এখন দেওয়া হয়েছে অল অ্যালং ফার্স্ট ক্লাস। যার যোগ্যতা আছে এবং পিএইচডি করেছে অত্যন্ত ভালো ইউনিভার্সিটিতে বলেই তাকে দেওয়া হয়েছে, এবং তিনি কিছুদিন একটা ইউনিভার্সিটি চালিয়ে এসছেন। 1.5 বছর তিনি ওপেন ইউনিভার্সিটিতে তিনি ভাইস চ্যান্সেলর পদ চালিয়ে এসছেন। সুতরাং আপনি কোনো মতেই ওইটার সময়কের সঙ্গে এই সময়কে তুলনা করতে পারেন না। এটা এক কথাই বলি, আপনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতা তার নিজের নিজের স্বকীয়তায় উজ্জ্বল।
এটা আপনার স্বাতন্ত্র্য শখ প্রত্যেকের আছে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ছিলেন একজন, তার একটা ভিন্ন আপনার অ্যাপিল ছিল জনগণের কাছে, মানুষের কাছে, সকলের কাছে। বেগম জিয়ার ছিল আরেক রকম। আর আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী একেবারে নতুন, কিন্তু তার যে গতি দেখছি আমি, সেই গতিটা আমি অত্যন্ত আশাবাদী। আমি দেখছি যে তিনি ছুটছেন, এই 1 মাসের মধ্যে তিনি প্রচণ্ড রকমের একটা, বলা যায় যে তার ভেতরে একটা আর্জ কাজ করছে, তার ভেতরে একটা কাজ করার একটা স্প্রিয়াজ কাজ করছে, তার ভেতরে একটা কিছু কাজ করছে যেটাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যে কাজ করতে হবে, আমার কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি। সুতরাং আপনি কারোর সাথে কারোর তুলনা করা এই মুহূর্তে তো যাবেই না, কারণ ওনার 1 মাসের কাজ আর ওনাদের এক একজনের এক এক রকমের কাজ। এবং দেখবেন প্রবীণ নবীন অনেক আছেন, এবং এর মধ্যে কিছু আছেন আপনারা হচ্ছে একেবারে আপনার বিশেষজ্ঞ, তার নিজের সাবজেক্টে এরা হচ্ছে এক্সপার্টস, বিশেষজ্ঞ, 1 জন 2 জন 3 জন না, বেশ কয়েকজন। তাদের যথেষ্ট দক্ষতা আছে তাদের সাবজেক্টের উপরে, যে মন্ত্রণালয়ে তারা কাজ করছেন তার উপরে, এবং এদের আপনার বিদেশে ট্রেনিং আছে, বিদেশে কাজ করার আছে, এরকম মন্ত্রী টন্ত্রী আমাদের কয়েকজনই আছেন। ইয়াং জেনারেশনস, ভেরি আপনার জায়াল জেনারেশনস আছে। এরপরে আপনার যারা কষ্ট করেছেন, জেলে গেছেন, গুম থেকেছেন, এমন মানুষও আছে। সুতরাং এটা একটা চমৎকার একটা ভার্সেটাইল একটা আপনার ক্যাবিনেট আমার কাছে মনে হয়। ভার্সেটাইল। হ্যাঁ, এটা এখনই বলা যাবে না, আমরা পার্টিতে সিদ্ধান্ত হবে, সেভাবে আমরা ব্যবস্থা নেব। শুরু হচ্ছে না, এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। ব্যাপার থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে রিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক, কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তা কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই তারা কিছু কাজ করছে, তা কিন্তু লাভ তো হচ্ছে। পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার, তাই না? আপনাদের সরকারের বিরুদ্ধে তো যারা বিরোধী দল তারা অভিযোগ করছে আপনারা আওয়ামী লীগকে নানান জায়গায় পুনর্বাসন করার চেষ্টা করছেন। অভিযোগ তো করবেই ভাই, এ তো বিভিন্ন রকম তাদের মতামত তারা বলবে, তার সঙ্গে করবে, এগুলোর তো কোনো প্রমাণ নেই। কথা তো বলা যায়, দায়িত্বশীল কথাবার্তা নিয়ে বলাই ভালো। এর কাজ আলোচনা করা, লেখা, আর আপনারা আমরা যেটা আপনাদের কাছ থেকে আশা করি দায়িত্বশীল লেখাটা, এটা আশা করি আপনাদের কাছ থেকে। আপনারা লিখবেন তো, আপনাদের স্বাধীনতা অবশ্যই আছে। এখনই তো এই সব বড় কোনো সুযোগে আসেনি। তবে আমাদের ঘোষিত নীতি যেটা, উই আর ফ্রেন্ডস টু অল, সবাই আমাদের বন্ধু। আমরা কোনো পক্ষে বিপক্ষে, আমরা ছোট দেশ, আমরা আমাদের মতো করে আমাদের স্বার্থকে রক্ষা করে, আমাদের যেটা স্বার্থ সেইভাবে আমরা এগোতে চাই, এবং এতে আপনার যে কোনো দেশই আমাদের বন্ধু। ব্যাপার হচ্ছে এই মুহূর্তে তো আপনি ধরেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আপনারা যা খুশি লিখছেন, সমালোচনা করছেন তো হচ্ছে। তো এখন পর্যন্ত তো সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি যাতে আমরা বলতে পারেন যে আমরা নেগেটিভ কোনো কাজ করছি। আর এত অল্প সময় বোধহয় বলার কিছু আসেও না, সময়ও পাওয়া যায় না এগুলো, তাই না? হ্যাঁ, কেন আমার তথ্যমন্ত্রী তো প্রত্যেকদিন বলতেছেন এর কথা, যে আমরা সমস্ত খোলা, আমরা সমস্ত ওয়েলকাম করবো, কারো চাপ সৃষ্টি করা হবে না। তা আমরা তো ওইটাই আমাদের নীতি প্রথম থেকে। আপনার নিরপেক্ষভাবে দেখবেন, সিন্স জিয়া রহমানস টাইম, আপনারা আগে থেকেই দেখবেন যে শেখ মুজিবুর রহমানের সময় দেখবেন যে বিএনপি যখন ক্ষমতায় এসছে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে কিন্তু মিডিয়া। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সবচেয়ে বড় জিনিস যেগুলো অনেকে বলতে চায় না, আপনার এই যে শেখ মুজিবুর সাহেবের আমলে তারা আপনার সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, মাত্র 4টা পত্রিকা রাখলেন আর সব বন্ধ। তাও ওটা চলো সরকারি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। অসংখ্য সাংবাদিক সেদিন আপনার বেকার হয়ে গেছিল, পত্রিকাই নেই তো উপর থেকে, তাই না? তো দেখেন মজার ব্যাপার হচ্ছে এই কথাগুলো অনেকে বলে না, মনে করতে চায় না, বাট ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু ওটা আমাদের সংবাদপত্রের স্বাধীনতার মধ্যে একটা টার্নিং পয়েন্ট ছিল। একেবারেই আমরা পুরোপুরিভাবে একটা ক্লোজড একটা মিডিয়ার মধ্যে গিয়ে পড়লাম, একটা আপনার যেটাকে আমরা বলি
যে অটোক্রেসি শুধু নয়, একটা একেবারে একদলীয় শাসন ব্যবস্থা গিয়ে পড়লাম। তো এটার সমালোচনা কিন্তু যখন আমরা অনেকেই আমরা ঠিকমতো করি না, ভুলে যাই, দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্যাট টাইম। এবং জিয়াউর রহমান যেসব খুলে দিয়েছিলেন, সমস্ত পত্রপত্রিকা চালু হয়ে গিয়েছিল, এটাও অনেকে বলে না। এবং ওই সময় তিনি প্রমোট করেছিলেন কীভাবে সাংবাদিকদেরকে, প্রমোট করেছিলেন কীভাবে আপনার সংবাদপত্রকে, এই জিনিসগুলো কিন্তু দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। এগুলো আপনার আমাদের সব মনে রাখা উচিত আমাদের ইতিহাসের দিক থেকে। 2 নম্বর হচ্ছে কি আপনার যে পরবর্তীকালে আমরা দেখেছি যে আপনার এরশাদ সাহেবের আমলে, পরে ম্যাডাম যখন এসছেন, তখন একইভাবে আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনার বাইরের স্বাধীনতা, চ্যানেলগুলোকে আপনার অনুমতি দেওয়া, চ্যানেলে কাজ করা, এগুলো তখনই হয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু যদি আপনি কেউ রিসার্চ করে, আমি জানি না আপনাদের মধ্যে এগুলো করে কিনা, যে ধারাবাহিকভাবে আপনার সংবাদপত্রের স্বাধীনতাটা কোন সময়ে খর্ব হয়েছে, কোন সময় বেশি হয়েছে যদি দেখা যায়, তাহলে কিন্তু আমরা দেখব যে যখনই বিএনপি গভর্নমেন্টে এসছে তখনই সবচেয়ে বেশি সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকরা ভোগ করেছে। বিগত 15 বাবারে আজকে কিন্তু বেশ বরফ পড়েছে। তো দেখবেন যে 15-16 বছরে কিন্তু সবচেয়ে সাফার করেছে কিন্তু আপনার সংবাদপত্রের গণমাধ্যম, সবচাইতে। আমরা তো রাজনৈতিক নেতারা করেছি, রাজনৈতিক দলগুলো করেছে, তা আপনারাও কিন্তু কম করেননি। এতটুকু একটু এদিক ওদিক কথা বলেছেন কি, লিখেছেন কি, আপনার জেলের মধ্যে পড়ে দিয়েছেন। শুনে এটা তো এনজয় করার ব্যাপার। আমরা কিন্তু যারা পলিটিক্স করি, আমরা 99% মানুষ আমরা কিন্তু পলিটিক্স করি রেসপন্সিবিলিটি নিয়ে, আমাদের দায়িত্বশীলতা থেকে আমরা রাজনীতি করি। আমাদের একটা আপনার বলতে পারেন যে এক ধরনের আর্চ থেকে আমরা পলিটিক্স করি। সেই আর্চটা হচ্ছে আমাদের জনগণের সঙ্গে থাকা, জনগণের কাজ করার চেষ্টা করা, জনকল্যাণমুখী কাজগুলো করা। এটা এখন যখন আমাদেরকে অপোজিশন পিটিয়েছে, গভর্নমেন্ট পিটিয়েছে, গভর্নমেন্ট তো আমাদেরকে প্রচুর পিটিয়েছে, তা আমরা কখনো হাল ছেড়ে দিইনি। আমরা রাস্তায় থেকেছি, কথা বলেছি, আমরা কখনো হাল ছেড়ে দিইনি। মেইন টার্গেট ওয়াজ যে না, আমাদেরকে এদিকে পরাজিত করতে হবে, তাই না? আজকে যখন আপনার জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি, আমাদের টার্গেট কিন্তু জনগণই আছে, যে আমাদেরকে জনগণকে খুশি করতে হবে, উইন দেম ওভার, তাকে ভালোবাসা নিয়ে আমাকে আবার নেক্সট ইলেকশনে যেতে হবে। এই সিস্টেমটা আমরা চালু করতে চাই, যে আপনি যখন সরকারে আছেন আপনি এমনভাবে কাজ করবেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার যেন আপনি আসতে পারেন। আমি বুঝতে পারছি আপনাকে, সবই থাকবে, সবই থাকবে, তা নাহলে তো আপনি এটা হবে না। ওটা সিস্টেমটাই এটা। আপনার যদি আমরা কেউ খারাপ কাজ করি, প্রধানমন্ত্রী উইল হ্যাভ এভরি রাইট টু আপনার আমাদেরকে বাদ দেওয়ার জন্য। অথবা আমরা যদি পুরো ক্যাবিনেটই খারাপ করি, কথা বলছি, তাহলে জনগণের দায়িত্ব থাকবে 5 বছর পর আমাদেরকে বের করে দেওয়া। এই সুযোগে আপনাদের আমি একটা গল্প বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরো, তিনি হেরে গেলেন ইলেকশনে। ইংল্যান্ডে ইলেকশন হলো, ইলেকশনে হেরে গেলেন। তো সাংবাদিকের থেকে জিজ্ঞেস করলো যে এই কেমন ঘটনা ঘটলো, ইউ আর দ্য হিরো অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেখানে আপনি হেরে গেলেন। তো ওনার সেই স্বভাব চরিত্রের চুরুটটা মনে চুরুট নিয়ে তিনি বলেন, দ্য ব্রিটিশ পিপুল হ্যাজ গট এভরি রাইট টু কিক মি আউট অফ পাওয়ার। বুঝছেন তো, এইটাই হচ্ছে গণতন্ত্র। কীভাবে তিনি নিলেন, কত সহজভাবে, যে আমাকে বের করে দেওয়ার সমস্ত অধিকারই তাদের আছে, তারা আমাকে বের করে দিয়েছে, আমাকে ক্ষমতায় থাকতে দেয়নি। এটাই হচ্ছে আমার গণতন্ত্র। এটাকে যেদিন আমরা নিতে পারবো সেদিন দেখবে গণতন্ত্র এখানে বিকশিত হবে, মারামারি কাটাকাটি কমবে, প্রত্যেকবার ক্ষমতায় আসবো আর মারপিট করবো, আর ক্ষমতায় যাওয়া এগুলো করতে হবে না। এই সিস্টেমটা চালু করি, লেট আস অল ওয়ার্ক টুগেদার। আমি এই কথাই বলতে চাই, যেমন আজকে আপনার হুমকি দিচ্ছে অপোজিশন যে আপনার আবার শুরু করবো। ভাই দেখেন না আমরা কি করছি, দেখেন আপনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কী হয়। এই কথা শুধু পার্লামেন্টেই কথা বলেছি, লেট আস ডিসকাস ইট ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে কথা বলি, পার্লামেন্টের সমাধানের চেষ্টা করি। সবসময় যুদ্ধন্দি মনোভাব নিয়ে থাকলে তো আপনার গণতন্ত্র চলবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তরুণরা কেমন বাংলাদেশ পেতে সে তাদের উপর নির্ভর করবে কিছুটা, কারণ এখানে আপনাকে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের হাতে আলাউদ্দিনের চেরাগ নেই। আমাদের প্রায় 4 কোটি মানুষ বেকার, তার মধ্যে 2 কোটি বোধহয় শিক্ষিত বেকার। তো চ্যালেঞ্জ ওই জায়গায়। এটাকে যত দ্রুততার সঙ্গে সব আমরা চেষ্টা করছি যে আপনার ইকোনমি কেমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে জব অপরচুনিটিস ক্রিয়েট করা যায়,
ইকোনমিকে আমরা একটা যে জায়গায় নিয়ে যাওয়া, যেখানে আমরা বাইরে থেকে যে আয় করছি সেটাকে বাড়ানো যায়, শিল্প কলকারখানা বাড়ানো যায়। এটা এত দ্রুত তো হবে না, একদিনে তো হবে না। যেমন আপনাকে আমি বলি, আমি ঈদের পরের দিন আমি আমার দেশের বাড়ি ঠাকুরগাঁতে যাব। কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী উত্তরাঞ্চলে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য একটা টিম করে দিয়েছেন উনি, ফিজিবিলিটি দেখার জন্য। ওই টিম চলে যাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে ঘুরে জায়গাগুলো দেখাবো, কোথা থেকে আমরা কী করতে পারি। যেমন আমার ওখানে প্রচুর আলু নষ্ট হয়ে যাচ্ছে, মানে আলুকে কী করে আমরা প্রিজার্ভ করতে পারি, তাকে আপনার ময়েশ্চার কমিয়ে তাকে আমরা পরে বাজারজাত করতে পারি, সেটার ইন্ডাস্ট্রিগুলো বা তার টেকনোলজি আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক একইভাবে সবজি, প্রচুর সম্ভাবনা আছে। আপনার সৈয়দপুরের পাশেই এক ভদ্রলোক, আপনার সৈয়দপুর এয়ারপোর্টে কিছু দূরেই এক ভদ্রলোক একটা ইন্ডাস্ট্রি করেছেন। আমাদের ওদিকে এখন প্রচুর ভুট্টা চাষ হয়। তো ভুট্টার যে আপনার গাছটা, এটা তো আপনার ভুট্টা চলে যাওয়ার পরে এটা আপনার নষ্ট হয়ে যায়, ওইটার ছোবড়াটা দিয়ে সে আজকে ইন্ডাস্ট্রি তৈরি করতেছে এবং সেটা জয়েন্ট কোলাবোরেশনে করতেছে। চমৎকার একটা কাজ হতে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে উই ক্যান প্রসিড। তো ধৈর্য ধরলে সবই পারা যাবে। আর কি আর নাই। এখন আমি আপনাদের সব ঈদ কি ঢাকায় না বাইরে? ঢাকায় দেখা হবে না। আমি যাবো ঈদের পরের দিন। ঈদ থেকে করতে কিছু ফর্মালিটিস আছে আমাদের। হ্যাঁ, যমুনায় থাকতে হবে, তারপরে আমাদের যে ম্যাডামের আর আমাদের প্রেসিডেন্ট জিয়া সাহেবের মাজারে জিয়ারত করতে হবে। এগুলো তো আমাদের দায়িত্ব আছে আর কি।